হঠাৎ দুপুরবেলা আজকে ভাবছিলাম যে কোথায় রেখেছি বালা দুটো, কোথায় রেখেছি। আসলে কি জানেন, এই বালা দুটো আমার কাছে খুব প্রেশাস। এখন তো অনেক গিফট পাই, অনেকে অনেক কিছু দেয়, কিন্তু ছোটবেলার উপহারগুলো একটু অন্যরকম মানে রাখে, তাই না? মনের ভেতরে থাকে সেগুলো। আর স্পেশালি এই বালা দুটো আমাকে আমার দিদিমা গিফট করেছিলেন, তখন আমি খুব ছোট, আমার মনে হয় আমার জন্মদিনে। আসলে কি জানেন, আমার জন্মদিনটা একটু স্পেশাল, স্পেশাল ইন দ্য সেন্স দিনটা একটু স্পেশাল। আমার জন্মদিনটা ছুটির দিন, স্কুল ছুটি থাকতো, ঘুম ভাঙতো পাড়ার মাইকে গান শুনি। আর সেই গানগুলো কিন্তু সব দেশাত্মবোধক গান, মানে কারা রইল লৌহ কপাট, কদম কদম বড় হয়ে যা, এরকম ধরনের গান আর কি। আচ্ছা, এত হিন্টস দিচ্ছি, বুঝতে পেরেছেন কার কথা বলছি? রাইট, নেতাজি সুভাষচন্দ্র বোস। 23শে জানুয়ারি আমার জন্মদিন। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা যখন উঠলো, তখন চলুন না জি বাংলার পর্দায় নেতাজি ধারাবাহিকে স্বাধীনতা ভিক্ষে করে নয়, লড়াই করে ছিনিয়ে নিতে হবে, যে নেতাজির চরিত্রে অভিনয় করে, আজ তার অন্দরমহলে ঢুকে পড়ি। হ্যাঁ, নেতাজির চরিত্রে যে অভিনয় করে তার নাম হচ্ছে অভিষেক। চলুন আপনাদের প্রিয় তারকা অভিষেকের বাড়ি যাওয়া যায়। হ্যালো, কি করছো এখন লকডাউনে? এই একটা ছবি এঁকেছিলাম এর মধ্যে, সেটাই আবার দেখছিলাম। এই যে শ্রীরামচন্দ্রের একটি ছবি আমি এঁকেছি। বাহ, দারুণ ছবি তো। বাবা, তুমি এত ভালো ছবি আঁকতে পারো তো জানতাম না, ভার্সেটাইল দেখছি। থ্যাংক ইউ দেবযানীদি। ছবি এঁকে গান গেয়ে এসব করে সময় কাটাচ্ছি, আর মাঝে মাঝে বাড়ির কাজে মাকে একটু সাহায্য করেও সময় কাটাচ্ছি। মা বলে যে যতদিন পারবো একাই লড়ে যাবো, যে কেন কেন তোমার বাড়ির কাজ, তোমার কাপড় কেন অন্য লোক এসে কাচবে, কেন তোমার খাওয়া বাসন কেন অন্য লোক মাজবে, তুমি নিজে কাজ করতে শেখো। বেশ একটা বোর্ডিং ব্যাপার। বোর্ডিং ব্যাপার, এটা খুব ভালো বলেছো দেবযানীদি। আসলে আমার বাবা মারাত্মক রকম ডিসিপ্লিন একটা মানুষ। বাবার ছোটবেলায় যেসব গল্প শুনেছি, খড়গপুর থেকে বাবা একা ভোরবেলায় 3টে-4টে নাগাদ ভোরবেলায় উঠে ট্রেন ধরে এখানে কলকাতায় ফুটবল প্র্যাকটিস করতে আসতো। আর তখন বাবার কোনো অ্যাজ সাচ রোজগার ছিল না। প্র্যাকটিস করে ওখান থেকে হেঁটে হেঁটে হাওড়া স্টেশন যেত, কারণ যে টাকাটা থাকতো ওই টাকাটা বাঁচিয়ে ছোলা কিনে খেত। তারপরে হেঁটে হেঁটে হাওড়া গিয়ে আবার ট্রেন ধরে ব্যাক টু খড়গপুর। তো সেইটা দিনের পর দিন ভোরবেলায় উঠে ওটাকে মেনটেন করে করে এইভাবে বাবা নিজেকে নিজে তৈরি করেছেন, এবং পরবর্তীকালে যথাসম্ভব চেষ্টা করেছে আমার মধ্যে সেগুলো ট্রান্সফার করতে। তোমার বাবা ফুটবল কি প্রফেশনালি খেলতেন? হ্যাঁ, একদমই। আমার বাবার নাম প্রণব বসু। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ইন্ডিয়ান রেলওয়েজের হয়ে খেলেছিলেন, সেবার ক্যাপ্টেন ছিলেন ইন্ডিয়ান রেলওয়েজের। আর সে বছর ইন্ডিয়ান রেলওয়েজ চ্যাম্পিয়নও হয়েছিল। তো তার পরবর্তীকালে জর্জ টেলিগ্রাফ, তারপরে ইস্ট বেঙ্গল, তারপর মোহামেডান স্পোর্টিং, রাজস্থান। বাবা ন্যাশনাল খেলেছে, বাংলা দলের হয়ে খেলেছে, সন্তোষ ট্রফি। বাবা 1982-তে কলকাতা ময়দানের হাইস্ট স্কোরার হয়েছিলেন। জীবনে মরণে এখনো ভাবলে গর্ব হয়, পেপার কাটিং গুলো দেখি, পেপার ম্যাগাজিন সবকিছু দেখলে ভালো লাগে। এই যে আমি আঁকছিলাম, আমার আঁকা দেখলেই, আঁকাটাও আমার মানে বংশ পরম্পরায় ইনহেরিট করা আমার বাবার থেকে। আমার বাবাও কোনোদিন আঁকা শেখেননি। আর গান যে আমি গাইতে পারি, মানে এটা বাবার থেকেই পাওয়া। বাবা আমাকে ঘাড় ধরে লিটারালি ভোরবেলায় 4টের সময় তুলে দিত ঘুম থেকে। ঘাড় ধরে? একদম ঘাড় ধরে বসিয়ে দিতেন। আমার ওরকম কোনো বোধ নেই, কোনো সেন্স নেই, মানে আমার সামনে যদি গুপি বাগার মতো পপিং করতো, আবির্ভূত হতো হারমোনিয়ামটা। মানে ঘুম থেকে উঠলাম, সামনে কিছু নেই, তারপরে আমার চোখ খোলাম, দেখি সামনে হারমোনিয়াম, প্র্যাকটিস করো। আমি যে স্পষ্ট মনে আছে 15-20 মিনিট আমি রেওয়াজ করতে পারবো। আমি বাবা দেখতাম এরকম ঘরে ঘুরছে মাথা নিচু করে। 15 মিনিট করে কি হবে, 15 মিনিট করবে। আমি বলছি, স্যার আমি এটাই বহু কষ্টে করছি, একটু তো দয়া দেখাও। কিন্তু কোনো দয়া দেখায়নি আমায় তখন। আরে বাবা, এ তো পুরো দাঙ্গালের আমির খান। তা আমির খান তার ছেলেকে কিরকম ট্রেনিং দিয়েছে আমরা একটু শুনি। চাপো কোথায়
হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সহনে, ওই আমার মনের মানুষের সহনে। অসাধারণ। তাহলে বাবার ছেলেকে ঘুম থেকে তুলে ট্রেনিং দেওয়াটা সার্থক হয়েছে। হ্যাঁ, আমি আলাপ করাচ্ছি, আমির খানের সাথে আলাপ করাচ্ছি। দেখি দুজন কি করছে বসে। ওই যে চা খেতে খেতে খবর দেখছে, এখন সারাক্ষণ সবাই খবরই দেখছে। এদিকে দেখো দেখি, চিনতে পারছো? নমস্কার নমস্কার। আপনার ছেলে আমাদের সব গল্প করে দিয়েছে আপনার ব্যাপারে, আপনার ফুটবল খেলা, আপনার ওকে ট্রেনিং দেওয়া, এভরিথিং। আপনাকে তো দেখছি সবসময় টিভিতে, খুবই ভালো লাগে আপনার ওগুলো। সত্যি খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর এখন তো ট্রেনারিতেও দেখি। আর অনেক অভিনন্দন আপনাকে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অভিষেক, শুটিং ফ্লোরের কোন জিনিসটা তুমি সব থেকে বেশি মিস করছো? আমার আর আমার মেজ দাদা ধ্রুব দাদা একটা কমন ঠাট্টার পাত্রী হচ্ছে আমার মেজ বৌদি, অর্থাৎ বিভাবতী বসু, অর্থাৎ শ্রীপর্ণা রায়। ঠিক আছে মিস করতে হবে না, আমি তো রয়েছি মুশকিল আসান, এর ব্যবস্থা আমি করছি। আচ্ছা এই শ্রীপর্ণা, বাবা নমস্কার। বাবা দেবজানি, নমস্কার। আরে মেজ বৌদি নমস্কার। আমি সাথে আমাদের অভিষেক আছে, আমাদের নেতাজি। নমস্কার। কাকু কি করছিলে এখন? এই তো লুডো খেলছি, লুডো খেলে সময় কাটাচ্ছি। আর লুডোতে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে আমাদের, যে হারে ট্রাকে বাসন মাজতে হয়। এটা দারুণ ব্যাপার। এটা এক্ষুনি আমরা দেখবো কি হয়। ওয়েলডান কাকু। যা, আমার বাবা জিতে গেল। তারপর তোমাকে এখন বাসন মাজতে হবে? আমার ভালো লাগবে না, সে আজকে আমাদের বাসন মাজতে হবে। এই জন্য আমার ভালো লাগে না খেলতে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। তোমাদের এখন একটা অন্যরকম খেলা খেলতে হবে। তোমাদের এখন আমি একটা চ্যালেঞ্জ দেবো, মানে তোমাকে, শ্রীপর্ণাকে এবং অভিষেক। কি? এটা গানের লড়াই, কিন্তু ঠিক প্রথাগত গানের লড়াইয়ের মতো নয়। অভিষেককে আমি একটা শব্দ দেবো, সেই শব্দ দিয়ে অভিষেককে গান গাইতে হবে। সময় পাবে 5 সেকেন্ড। সেই গানের মধ্যে থেকে একটা শব্দ আমি চুজ করে তোমাকে দেবো, মানে শ্রীপর্ণাকে দেবো। তুমিও কিন্তু সময় পাবে 5 সেকেন্ড। সেই ওয়ার্ডটা দিয়ে তোমায় গান গাইতে হবে। ওয়ার্ডটা দিয়ে মানে গানের প্রথম লাইনে ওয়ার্ডটা থাকতে হবে। অভিষেকের জন্য আমি শব্দ দিলাম আমি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই সুরে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। আচ্ছা, অভিষেকের গান থেকে আমি একটা ওয়ার্ড চুজ করছি, সেটা হলো ফর শ্রীপর্ণা, রাইট? নীল। নীল দিগন্তে কোন ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে আজ বসন্তে। বাহ, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা, এবার অভিষেকের জন্য শব্দ হচ্ছে বসন্ত। আজিয়ে বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে। শ্রীপর্ণা, বাঁশি। বাসি একটু দাও। বাঁশি বাঁশি বাঁশি, কাম অন শ্রীপর্ণা, কাম অন শ্রীপর্ণা। বাসি শুনে আর কাজ নাই,
সে যে ডাকাতিয়া বাসি অভিষেক অভিষেক দিন আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। শ্রীপর্ণা মন আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি ওকে 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 বাবা। আমাদের শ্রীপর্ণার কিন্তু আর একটা দারুণ ট্যালেন্ট আছে যেটা ও লুকিয়ে যাচ্ছে। এই কি ট্যালেন্ট কি ট্যালেন্ট? শ্রীপর্ণা কিন্তু খুব ভালো ক্লাসিক্যাল ডান্সার। ওয়াও, এটা তো জানা ছিল না যে তুমি নাচ জানো। কি নাচ? আমি কত্থক শিখেছি, রাগিনী শিখেছি। বাস তাহলে তো হয়ে গেল। দর্শক যখন জেনে গেছেন একবার যে তুমি নাচ জানো, তাহলে তো তোমাকে নাচতেই হবে। মানে আমাদের একটু দেখাও। নিশ্চয়ই দেখো। খুব ভালো শ্রীপর্ণা, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেবযানীদি, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শ্রীপর্ণার বাড়িটা খুব দূরে, কিন্তু ও যে পরিবেশটায় থাকে সেই পরিবেশটা ভাবলে সত্যি এক সময় হিংসে হয়। মানে কারণ কি সেটা? পুরো একটা ন্যাচারাল পরিবেশ, ওর বাড়িটা পুরো এরকম সবুজে ঘেরা, সেটা তো কোনোভাবেই আমরা এখানে পাই না। সত্যি আমার তো শুনেই হিংসে হচ্ছে। এই শ্রীপর্ণা, তোমার বাড়ি একটু আমাদের ঘুরে দেখাবে নাকি? নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো, কেন দেখাবো না। এসো তোমরা আমার সাথে। এইটা হচ্ছে আমাদের বাড়ির একটা দিক, আপনাদের আরো আরেকটা দিকে নিয়ে যাব। এই হলো আমাদের বাড়ি, আমাদের বাড়ির সামনের দিক। এইরকম একটা সুন্দর সবুজে মোড়া বাড়ি যখন ভীষণ ঠান্ডা হয়, বুঝতেই পারছো। তোমাদের খুব গরম হয়, আমাদের কিন্তু এখন অব্দি এসি চালাতে হচ্ছে না, এই ঠান্ডায় হয়ে যাচ্ছে। দেখো আমি পেরেছি। তোমরা দেখো আমি খাবো। আমাদের যখনই ইচ্ছা হয় আমরা নিমপাতা ভাজা খাই, কখনো খালি পেটেও নিমপাতা খাই, নিমপাতার রস, আবার নিমপাতা দিয়ে স্নানও করি। সেই জন্যই তো স্কিনটা একটু গ্লো করে। কেমন লাগলো সেটা জানার পালা। ও মাই গড, তোমার বাড়িতে তো আমাদের যেতেই হবে, একটা ফিস্ট তো ওখানে করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম খুব ভালো লাগবে, একদম যখন ইচ্ছা তখন চলে আসবে, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, আমাদের নেতাজি পরিবারে বসু পরিবারে যা খাওয়া দাওয়া হয় তার তো আর কিছু বলার নেই। আর সেই খাওয়া দাওয়ায় মানে যাকে ভীষণ মিস করছি, যে সব থেকে বেশি খেতে ভালোবাসে, সে হচ্ছে আমার বর ধ্রুব। তাই নাকি? দাঁড়াও দেখি ধ্রুবকে ফোনে পাই কিনা, আড্ডা জমে যাবে তাহলে। ওর সাথে খুব ভালো। নমস্কার শরৎ বাবু। নমস্কার। নমস্কার নমস্কার, কেমন আছো? আমি তো ভালো আছি, দেখো কে কে এসেছে আমার সঙ্গে। হ্যালো। আরে তোরা তিনজন একসাথে? এই তো দেখো খাচ্ছে। আমি বলেছিলাম না দেবযানীদি যে ধ্রুব অলওয়েজ খায়, আমি জানতাম ও এখন বসে খাচ্ছে। হ্যাঁ, খিদে পেয়ে গেল, ভাবলাম ফ্রিজে কি আছে দেখি, গরম করে খাই। এ কি ধ্রুব, তুমি লাঞ্চ করোনি? না, খেয়েছি। আসলে আমি খেতে ভালোবাসি তো। আহা, তাতে কি হয়েছে? খাচ্ছি। আরে কি মুশকিল, দামোদর শেঠ যদি জিরো ফিগার নিয়ে ঘুরে বেড়াতো তাহলে ভালো হতো। আমরা বাঙালিরা একটু খেতে ভালোবাসি, এতে কোনো অপরাধ নেই। এই একটু কম খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া স্টপ কর। হ্যাঁ,
কারণ এরপর আর খেতে পারবি না না হলে। তুই দেখি ডায়েট করিস কি করিস ভগবানই জানে। এই ধ্রুব, শ্রীপর্ণা তো তোমার বেশ লেগ পুল করছে, তোমার নামে অনেক কিছু বললো, তো তুমি শ্রীপর্ণার সম্বন্ধে কিছু বলো। ও কি বলবে, ও কি বলবে আমার সম্বন্ধে, ও কি বলবে? আমি আরো অনেক কিছু জানি যেগুলো আমি বললেও লজ্জায় পড়ে যাবে। কি জানিস তুই? মানে নিট অ্যান্ড ক্লিন মেকআপ করা, তারপরে আইব্রো, তারপর পেটে চুল, এইসব করেন আমাদের সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু। বল 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 বল, মুখ লুকাচ্ছে এখন। সিরিয়ালে দুজনের মনের কি মিল, আর এখানে বিভাবতী দেবী সমানে শরৎবাবুর লেগ পুল করে যাচ্ছেন এবং শরৎবাবু শান্ত মনে সেটা মেনে নিচ্ছেন। তবে আমার মেজদাদার এই অবস্থা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিন্তু যুদ্ধ চাই, একদম ওয়ার চাই, ওয়ার। তবে এই ওয়ারটা একটু অন্যরকম, বালিশের ওয়ার। ধ্রুব আর শ্রীপর্ণা দুজনকে দুটো করে বালিশের ওয়ার করাতে হবে, কে কত তাড়াতাড়ি এই টাস্কটা কমপ্লিট করতে পারে সেটাই আমরা দেখবো, হোক না? তাহলে দেখা যাক কে জেতে, বিভাবতী দেবী না শরৎবাবু। ঠিক আছে, হয়ে যাক। তাহলে নিচে যাই, টাটা। অভিষেক, এমন একটা কাজ দিলি তুই যে কাজটা করতেই হতো আমাকে, কিন্তু এটা করতে তো টাইম লাগে, এত তাড়াহুড়ো করে হয় বল? জীবনে একটু আস্তে আস্তে করিস। Come on, Dhruvo, come on! শ্রীপর্ণা, আমি কিন্তু তোর অনস্ক্রিন হাজবেন্ড ভুলে যাস না। হাজবেন্ড মানে কি বলতো? বর। আর অফস্ক্রিন বর বর। Come on, দাদা! কষ্টকর, কিন্তু আমি পারবো। বাবা, বিভাবতী দেবীর মুখে তো হাসি ধরে না দেখছি। আচ্ছা, আমি যখন জিতেছি, ধ্রুব যখন হেরেছে, তখন আমার কিন্তু একটা প্রাইজ চাই। কি প্রাইজ চাও? ধ্রুবকে 10টা ডট মারতে হবে। नाक में कर दे दम्मा, पीछे पीछे गम्मा, पागल हो गए हम क्या करें। হেরেই যখন গেছি তখন নিয়ে নে। ওকে, লেটস স্টার্ট। চলো, ডাউন দাও, এই কাউন্ট করবো আমরা। 2, 3, 9, আর একটা 10। কোনো ব্যাপারই নয় কাছে। আমি আমার রান্নাঘরে চলে এসেছি, আমার ছোট্ট রান্নাঘর। ধ্রুব দাদা, আজকে কি রাখবে? মাছের ঝাল না মাছের ঝোল না মাছের কালিয়া, কি করবে? দেখবে যা গরম পড়েছে, পেট ঠান্ডা রাখার জন্য পাতলা মাছের ঝোল করাটাই বেটার। তাড়াতাড়ি মানুষজন মানা যাক। ধ্রুবর রান্না চলুক, ততক্ষণ আমরা একটু অন্য কথা বলি। হ্যাঁ, তোমরা কথা বলো, আমি ততক্ষণে রান্নাটাও করে নিই। তোমাদের অঙ্গনমহলে এসে তো অনেক কিছু জানতে পারলাম, কিন্তু আসল কথাটাই জানা হলো না। অভিনয় জীবনের শুরুটা কি করে হলো? আমার অভিনয় শুরু আমার স্কুল জীবন থেকে। ঝালাপালা বলে একটা নাটক করেছিলাম আমরা একবার, সুকুমার রায়। একটা চাকরের চরিত্র ছিল, বন্ধুরা একজন কাউকে ঠিক করেছিল, কিন্তু আমি বাড়িতে বসে ঝালাপালাটা পুরো পড়লাম, পড়ে আমি দেখলাম সবচেয়ে মজাদার এবং সবচেয়ে পারফর্মিং পার্ট হচ্ছে চাকরের পার্টটা। আমি পরদিন স্কুলে গিয়ে বলেছিলাম যে চাকরটা আমি করবো। নিজেকে কালচে কালচে করে, চুলগুলোকে উৎসব ফুসো করে, একটা গোঁপ বানিয়ে, ধুতি পরে, পাঞ্জাবি পরে, বাবু এরকম করে কথাবার্তা বলে। তো তবে থেকেই আমার মানে একটু ইন্টারেস্টিং, একটু চ্যালেঞ্জিং রোল দেখলে সেটা করার লোভটা সামলাতে পারতাম না, এবং সেই জন্যই সব সময় বলি যে সুভাষচন্দ্র বোসের মতো একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য জি বাংলার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ সো মাচ জি বাংলা। তোমার খুব ভালো হোক অভিষেক, তুমি আরো ভালো কাজ করো। এই শ্রীপর্ণা, তোমারও কি শুরুটা স্কুল থেকেই? আমার অভিনয় জীবন শুরু হয়েছে পাড়ায়। আমি 5-6-এ পড়ি, তখন থেকে আমি নাটক, নাচ, গানের অনুষ্ঠান করার একটা ডিজি ক্যাম্প ছিল। সেই ডিজি ক্যাম্পটায় আমি রেকর্ড করতাম, আর মায়ের শাড়ি, গয়না সব পরে শুটিং করতাম। তারপরে আফটার অল হয়েই গেল আলটিমেটলি। তাই
যে আমায় সুযোগ দেওয়ার জন্য। নেতাজির মতন ধারাবাহিকে বিভাবতীর মতন চরিত্র করছি, সত্যি ভীষণ ভালো লাগছে। আর তোমরা দিদি গানটা দেখতে চাইবে? হ্যাঁ, দেখি দেখাচ্ছি। বাবা, এ তো অনেক পুরনো ক্যামেরা। মায়ের শাড়ি গয়না যেগুলো পরে আমি শুট করতাম, এটা হচ্ছে মায়ের বেনারসি। এটাও মায়ের খুব প্রিয় একটা শাড়ি। আমার মা কয়েক বছর আগে মারা গেছেন, তো এখন এই শাড়ি গয়না এগুলো নিয়েই আমার বেঁচে থাকতে হয়। একটা কথা বলবো তোমার, এই গয়নাগুলো কখনো ভেঙো না। একদম নয়, এই শাড়ি গয়না এগুলো মুদি তো আমার মা বেঁচে আছে বলো, এগুলো কোনো দিনও আমি ভাঙাবো না, এগুলো সব সময় আমি আমার কাছে রেখে দেবো। আচ্ছা, আমার মাছের ঝোল কিন্তু রেডি। আমি কিন্তু তোমাদের সব কথাই শুনছিলাম। দেখো, সত্যি বলতে আমিও তো মায়ের থেকে অনেকটা দূরে থাকি না, মা থাকে কল্যাণীতে, আমি থাকি কলকাতায়, তাই মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই মায়ের স্টাইলে মাছের ঝোলটা রান্না করলাম। তুমি তো একাই থাকো, অন্য কাউকে তো খাওয়াতে পারবে না, নিজে খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, এক মিনিট। ভালো, কিন্তু মায়ের হাতে স্বাদই আলাদা। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আড্ডা মেরে। কিন্তু যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো অভিষেক তোমাকে, দর্শকরা কিন্তু নেতাজির কাছ থেকে কিছু শুনতে চায়। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সকলে সাবধানে থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, মনে জোর রাখুন সবাই, ডাক্তার, পুলিশ, প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ যারা প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সকলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আমরা করবো জয়।